ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট একটি গ্রামের ছেলে মুরলি, যে কিনা ব্যাংককের একটি নামিদামি কোম্পানির ফুড ডিপার্টমেন্টের হেড ছিল। মুরলি এই কোম্পানিতে আসার পর তার দক্ষতার জন্য এই কোম্পানি বিশ্বের সবথেকে ভালো খাবার উৎপাদনের স্বীকৃতি পেয়েছে। আর এই সবকিছু পসিবল হয়েছিল মুরলির দক্ষতা এবং কঠিন পরিশ্রমের কারণে। মুরলির এইরকম সাফল্য দেখে কোম্পানির মালিক তার একমাত্র মেয়ের সাথে মুরলির বিয়ে দিতে চায়, কিন্তু বিয়ের কিছুদিন আগে হঠাৎ করে মুরলি সবকিছু ছেড়ে দিয়ে নিজের গ্রামে চলে আসে এবং গ্রামে তার বাবার পুরনো দোকানের হাল ধরতে শুরু করে। আর সে স্পষ্টভাবে তার বসকে জানিয়ে দেয় সে এই বিয়ে করতে চায় না, আর তাদের কোম্পানি সেই চাকরিটাও সে করতে চায় না। একমাত্র মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণে কোম্পানির রেপুটেশন অনেকটাই কমে যায়, যে কারণে কোম্পানির মালিক তাকে চিরতরে মারার জন্য লোক পাঠিয়ে দেয়। আচ্ছা, তাহলে কেনই বা এই মুরলি নামি দামি লাইফস্টাইল ছেড়ে দিল? শেষ পর্যন্ত কি সে কোম্পানির মালিকের হাত থেকে বাঁচতে পেরেছিল, নাকি এই জীবন যুদ্ধে সে মারা যায়? এই সবকিছু দেখতে পারবে আজকের গল্প ইটলি 2025। তো আর পেঁচাল না পেরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে কেরালায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম দেখতে পাই, আর সেই গ্রামে ছিল শিব কিশপ নামে একজন ইডলি বিক্রেতা, যে কিনা সকাল 3টা বাজে উঠে গোসল করে সবকিছু রেডি করে দোকানের উদ্দেশ্যে রওনা দিত। দৈনন্দিনের মতো সে নিজের রেগুলার রুটিন ফলো করছিল, কিন্তু সেদিন তার একমাত্র ছেলে মুরলি বায়না করে বসে তার বাবার সঙ্গে দোকানে যাবে। দোকানে যাওয়ার পর মুরলি প্রথমবারের মতো দেখতে পায় তিনি এমন ভাবে দোকানের কাজকর্ম শুরু করতো যে মনে হয় তিনি পুজো দিতে যাচ্ছে। তারপর তিনি একটা চাক্কিতে চাউল গুঁড়ো করতে শুরু করে, আর তিনি ঠিক এইভাবে 2 ঘন্টা পর্যন্ত অনবরত চাল গুঁড়ো করে থাকেন। সকাল হতে না হতে দেখা যায় তিনি তার হাতের জাদুর মাধ্যমে সুস্বাদু ইডলি বানিয়ে ফেলেছেন। হাতের জাদুর কথাটা এই জন্যই বলেছি কারণ তার ইডলি এতটাই ফেমাস ছিল যে কেরালার বাহির থেকে মানুষ এসে তার ইডলি খেয়ে যেত। দোকানের রেগুলার প্রথম কাস্টমার ছিল শিবকি সাহেবের একমাত্র বন্ধু আরুণীশ্বর, যে প্রতিদিন ইডলি খাওয়ার পরে বলতো, বাহ কি বানিয়েছো। শিবকি সাহেব সবসময় তার ছেলেকে একটা শিক্ষা দিয়েছেন, কোনো কাজই ছোট নয়, যেই কাজটা তুমি করেতেছো সেইটা মন দিয়ে করো। আর তিনি গান্ধীজির অনেক বড় ভক্ত ছিলেন। তাছাড়াও তিনি হিংসা এবং বিদ্বেষকে ঘৃণা করতেন। গান্ধীজির একটা বাণীও তিনি দোকানে লিখে রেখেছেন। তারপর সিন শিফট হয় শিবকি সাহেবের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই একটা কোম্পানির লোক একটা অটোমেটিক চাল গুঁড়ো করার মেশিন নিয়ে এসেছে। তাছাড়াও মেশিনের সন্ধানটাও মুরলি নিয়ে এসেছিল। শিবকি সাহেব মেশিনটা কিনতে রাজি হয় না। তারপর তিনি একবার ছেলের জোড়াজুড়িতে মেশিনটাতে আটা ভেঙে সেগুলো দিয়ে ইডলি বানান, কিন্তু ফলস্বরূপ দেখা যায় সেই মজাটা পাওয়া যাচ্ছিল না, তাই তিনি মেশিনটা নিতে অস্বীকার জানান। দেখতে দেখতে প্রায় আরো কয়েকটি বছর চলে যায়। এইদিকে মুরলি ক্যাটরিনে পড়াশোনা শেষ করে বাড়িতে চলে আসে। তারপর সে তার বাবাকে বলতে শুরু করে, যেহেতু আমাদের ইডলি অনেক ফেমাস, এই জন্য একটা কোম্পানি আমাদের নামে শহরে অনেকগুলো দোকান দিতে চায়, যেখানেও 50% ওনারশিপ আমাদের থাকবে। কিন্তু তার বাবা বলতে শুরু করে, যেখানে আমি নিজে ইডলি বানাবো না সেখানে আমার নামে দোকান থাকার কোনো প্রয়োজনই নেই। এটা শোনার পর মুরলি বলে, আমি মাদ্রাজ চলে যাচ্ছি, কারণ গ্রামে আমি ইডলি বিক্রেতা হতে চাই না। যেটা শোনার পর শিবকি সাহেবের মনটা খারাপ হয়ে যায়। তারপর সিন শিফট হয় বাস স্টেশনে, যেখানে আমরা দেখতে পাই মুরলিকে তার বাবা মা বিদায় জানাতে এসেছে। শেষবারের মতো তার বাবা বলতে শুরু করে, মাদ্রাজ যাওয়ার পর আমার দোকানের কথা ভুলে যেও না, আমি যদি মারাও যাই তাহলেও আমার আত্মা এই দোকানের ভিতর থাকবে। তারপর সিন শিফট হয় 5 বছর পর, যেখানে আমরা দেখতে পাই মুরলি এখন একটা ব্যাংককের নামি দামি কোম্পানির ফুড ডিপার্টমেন্টের হেড। যখন সে কাজ করছিল তখনই হঠাৎই তার কাছে একটা কল আসে, আর কলের ওই পাশে ছিল মীরা, যার সাথে কিছুদিনের ভিতরেই মুরলির বিয়ে হবে। মীরা বলছিল, আজকে একটা ককটেল পার্টি রয়েছে, যেখানে আমার বাবা সবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিবে। তারপর সিন শিফট হয় কোম্পানির মালিকের ডেস্কে। ইনি হচ্ছেন কোম্পানির মালিক অবিনাশ, যে কিনা সবসময় মুরলির দক্ষতা দেখে অনেক ইমপ্রেস হতেন। তখনই দেখা যায় একটা ছেলেকে পুলিশ ধরে নিয়ে আসে। আসলে এই ছেলেটা আর কেউ না, কোম্পানির মালিকের একমাত্র ছেলে আশ্বিন, যে কিনা কিছুক্ষণ আগে ড্রাগস মামলায় আটকা পড়েছিল। কিন্তু পুলিশ তার বাবার কথা শুনে তাকে অফিসে নিয়ে আসে। পুলিশ তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। তখন আমরা জানতে পারি আসলে আশ্বিন ড্রাগের সঙ্গে গ্যাম্বলিংও করছিল। গ্যাম্বলিং ব্যাংককে সম্পূর্ণ অবৈধ, তাই পুলিশ তাকে ধরে নিয়ে এসেছিল। তোমার যেহেতু গ্যাম্বলিং এ এতই শখ, তাহলে বাহিরের দেশে গিয়ে গ্যাম্বলিং করো না। তারপর অবিনাশ বলে, তুমি মুরলির কাছ থেকে কিছু শিখো, সে তোমার দায়িত্বগুলো কত সুন্দরভাবে হ্যান্ডেল করছে। তখন আশ্বিন মুরলিকে জিজ্ঞাসা করে, মুরলি তুমি কি আমার কাপড়গুলো ধুয়েছো? তখন কোম্পানির মালিক প্রচন্ড রেগে যায় এবং বলে, তুমি এভাবে কথা বলছো কেন? সে কিছুদিন পর তোমার বোনকে বিয়ে করবে। তখন আমরা এটা বুঝতে পারি যে মুরলিকে সবাই ব্যবহার করছে। যাওয়ার আগে আশ্বিন বলে, বাবা আমি আর 3 বছর এনজয় করব, তারপর আমি ফুল কাজে লেগে যাব। এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় মুরলিকে আশ্বিনের বাবা বলছিল আশ্বিনের মা খুব ছোটবেলায় মারা যায়, তারপর থেকে আমি আশ্বিনকে অনেক আগলে রেখেছি। প্রতি উত্তরে মুরলি বলে, আপনি তাকে গ্যাম্বলিং করার জন্য অন্য দেশে যেতে বলছেন, কিন্তু গ্যাম্বলিং করতে না করছেন না। আপনার জায়গায় অন্য কোনো বাবা হলে এতক্ষণে কয়েকটা থাপ্পড়
থাপ্পড় মেরে দিত। তারপর সিন শিফট হয় আশ্বিনদের বাড়িতে, যেখানে আশ্বিন তার বাবাকে বলছিল এই মুরলির ভিতর কি রয়েছে, তুমি তাকে এই কোম্পানির জামাই বানাতে যাচ্ছ। প্রতি উত্তরে আশ্বিনের বাবা বলতে শুরু করে, মুরলি যখন থেকে আমাদের অফিসে এসেছে তখন থেকে আমাদের প্রফিট 50% বেড়ে গিয়েছে। তাছাড়াও মুরলির কাজের দক্ষতা অসাধারণ, সে চাইলেই আমাদের কোম্পানিকে আরো বড় বানাতে পারবে। আর কিছু বছর পর যখন আমি তোমাকে কোম্পানির মালিক বানিয়ে দিব তখন মুরলিও তোমার সাথে থাকবে, কিন্তু কোম্পানির মালিক সে হতে পারবে না। তখন আমরা এটা বুঝতে পারি যে আসলে মুরলিকে সবাই ইউজ করছে। তারপর সিন শিফট হয় ট্যাক্সিতে, যেখানে আমরা দেখতে পাই মুরলিকে তার মা কল করেছে এবং বলছিল সবকিছু ঠিকঠাক হচ্ছে তো। তখন মুরলি তার মাকে বলে তোমরা ব্যাংকক চলে আসো, কিন্তু তার বাবা ব্যাংকক যেতে নারাজ ছিল। তারপর সিন শিফট হয় আশ্বিনদের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই গ্যারেজের মধ্যে আশ্বিন বক্সিং প্র্যাকটিস করছিল। মুরলিকে দেখা মাত্রই আশ্বিন তাকে বক্সিং রিংয়ে আহ্বান করে। বেচারা মুরলি আশ্বিনের কোনো কথা ফেলতে পারে না। তারপর আশ্বিন তার বাবার কথাগুলো মনে করে করে মুরলিকে বারবার আঘাত করছিল। তারপর দেখা যায় আশ্বিন মুরলিকে একটা গ্যারেজে নিয়ে যায়। তারপর সে বের হয়ে কয়েকটা লোককে মারধর করতে শুরু করে। আসলে এই ছেলেগুলোই তার নামে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। এক পর্যায়ে ছেলেগুলোকে মেরে সে ফায়ার করতে যাবে, কিন্তু তখনই মুরলি তাকে ফিরিয়ে নেয়। তারপর সিন শিফট হয় সেই ককটেল পার্টিতে। মুরলির কিছুই ভালো লাগছিল না, কিন্তু মীরা তাকে এনজয় করতে বলে। তারপরে দেখা যায় হঠাৎই মুরলির কাছে একটা কল আসে, আর কলের ওই পাশে তার মা ছিল। তার মা তাকে বলছিল মুরলি তোমার বাবা আর এই দুনিয়াতে নেই। যেটা শোনার পর মুরলি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ে। তারপর দেখা যায় মুরলিকে তার হবু শ্বশুর বলছিল বাড়িতে যাও আর সবকিছু ঠিক করে আসো, কিন্তু তোমার খারাপ লাগলেও এই বিবাহ কিন্তু তারিখ অনুযায়ী করতে হবে, কারণ ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় বিজনেসম্যানদেরকে আমি ইনভাইটেশন দিয়ে দিয়েছি। তারপর দেখা যায় মুরলির সাথে রামরাজকেও তার সঙ্গে পাঠিয়ে দেয়। আসলে রামরাজের বাড়িও মুরলির বাড়ির কাছাকাছি। তারপর সিন শিফট হয় মুরলির বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই সবাই বলা বলি করছিল এই কেমন ছিলেন, নিজের বাবাকে রেখে কত দূরে থাকে। অবশেষে মুরলি নিজের বাড়িতে পৌঁছায়। তার মা মুরলিকে বলছিল প্রতিদিনের মতো রাতের বেলা খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালে যখন 3টা বাজে আমি ডাকতে যাই তখন তিনি আর ঘুম থেকে উঠেননি। তারপর দেখা যায় শিবকি সাহেবকে নিয়ে যায় অন্তিম সংস্কারের জন্য। আর ঠিক তখনই তাদের গরুর একটি বাচ্চা হয়। সবাই বলছিল গরুর রূপ নিয়ে শিবকি সাহেব আবার বাড়িতে এসেছে। তারপর সিন শিফট হয় রামরাওর বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই রামরাওয়ের সন্তানরা বলছিল এ কেমন বাবা, একবারও আমাদেরকে দেখতে আসেনি। তখনই দেখা যায় রামরাও গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে সবাই কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। কিন্তু দেখা যায় রামরাওয়ের মা তাকে চিনতে পারছে না, বলছিল আমার রামরাও ছেলেটা তো ব্যাংকক থাকে, একবারও আমাকে দেখার জন্য আসে না, তুমি কি রামরাওকে চিনো, তোমার মতো এমন একটা ছেলে রয়েছে। এইরকম কথা শুনে রামরাও ভেঙে পড়ে। তারপর সিন শিফট হয় মুরলির বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই মীরা তাকে কল করেছে। মীরা তাকে বলছিল তুমি সবকিছু সামলে নেও, জলদি তোমার মাকে নিয়ে ব্যাংকক চলে আসো। তখনই দেখা যায় মুরলির মা দৌড়ে এসে বলছিল 3 বেজে গিয়েছে, তোমার বাবাকে জাগাতে হবে। মুরলির মা যখন থেকে এই বাড়িতে এসেছিল তখন থেকেই মুরলির বাবাকে এভাবে জাগিয়ে তোলে, তাই দেখা যায় একেবারে তিনি পাগল হয়ে গিয়েছে। তারপর মুরলি এবং তার মা তার বাবার ইডলির দোকানে যায়। সেখানে যাওয়ার পর মুরলির মা সব স্মৃতি জেগে উঠেছিল। তিনি দেখছিলেন মুরলির বাবা কিভাবে তাকে বিয়ে করেছে এবং কিভাবে তিনি ইডলি বানানো শিখেছিলেন। আসলে শিবকি সাহেব তার দাদির কাছ থেকে ইডলি বানানো শিখেছিলেন। তারপর বাস স্ট্যান্ডের কাছে মুরলির মাকে নিয়ে দোকান বানায় এবং সেই দোকানে তারা দুজন মিলে কাজ করতে শুরু করে। পরের দিন সকালবেলা দেখা যায় সুন্দরী এসেছে তার মাকে জাগাতে। এই মেয়েটা হচ্ছে সুন্দরী, যে কিনা কোনো এক সময় মুরলির গার্লফ্রেন্ড ছিল। তখন আমরা জানতে পারি মুরলির মাও কাল রাতে মারা গিয়েছে। অন্যদিকে এই খবর ব্যাংককে আসা মাত্রই কোম্পানির মালিক আবিনাশ বলছিল যাই হয়ে যাক বিয়েটা যেন না আটকায়। মুরলি নিজের বাড়ির উঠোনে বসেছিল আর সব স্মৃতিচারণ করছিল। অন্যদিকে দেখা যায় মীরা বারবার মুরলির উপর প্রেসার তৈরি করছিল যাতে করে মুরলি ব্যাংকক চলে আসে আর তারা বিয়ের শপিং করতে পারে। মুরলি বলছিল আমি বাবার দোকানটা কারোর কাছে বিক্রি করে তোমার এখানে চলে আসবো। মুরলি কলটা রাখতে না রাখতেই রামরাজকে মীরা কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। তুমি যেভাবে হোক মুরলিকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাংকক নিয়ে আসো। তারপর সিন শিফট হয় বাজারে, যেখানে আমরা মুন্নাকে দেখতে পাই, যে কিনা মুরলির বাবার দোকানের সামনে একটা পরোটার বিজনেস করতো। সে বলছিল তোমার বাবার দোকানটা কমপক্ষে 4 লাখ টাকার বেশি বিক্রি করা যাবে না, কিন্তু আমি তোমাকে 7 লাখ টাকা অফার করছি, কেননা তোমার বাবার দোকানটা এতটাই ফেমাস ছিল যে শুধু আশপাশের গ্রাম না বরং পুরো জেলার মধ্যে বিখ্যাত ছিল। এমনকি কেরালার বাহির থেকেও মানুষ এসে এই দোকানে খাবার খেত। তারপর সিন শিফট হয় মুরলির বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই মুরলি তার বাবা মায়ের স্মৃতিচারণ করছিল এবং সে ভাবছিল আমি কি দোকানটা বিক্রি করে দিব নাকি দিব না। তারপর দেখা যায় যখনই সে সাইন করতে যাবে তখনই সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে এবং বলে আমি এই দোকানটা বিক্রি করব না। যেটা শোনার পর মুন্না তার কলার চেপে ধরে এবং বলে আমার এবং গ্রামের বড় বড় লোকদের এতটা সময় নষ্ট করলে কেন, তোমাকে এই দোকান বিক্রি করতেই হবে। এইখানে দেখা যায় মুন্না ভাই অনেক রেগে যায় এবং মুরলিকে মারারও চেষ্টা করে। তারপর সিন শিফট হয় বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই সুন্দরী এসে সবকিছু ফেলে দিয়েছে এবং বলতে শুরু
করে, এই দোকানটা তুমি বিক্রি করে দিলে কেন? তোমার বাবা বলেছিল এই দোকানটা তার একটা মন্দিরের মতো, আজ তুমি সেই দোকানটাই বিক্রি করে দিলে। তুমি যার কাছে দোকান বিক্রি করেছো সে হচ্ছে এই গ্রামের সব থেকে খারাপ মানুষ। সে অনেক চেষ্টা করেছিল তার পরোটার দোকানটাকে চালাতে, কিন্তু তোমার বাবার ইডলির সামনে তার পরোটা ফেল ছিল। সুন্দরী যখন রাগ করে চলে যাচ্ছিল তখন মুরলি প্রতি উত্তরে বলে আমি দোকান বিক্রি করিনি। অন্যদিকে দেখা যায় মীরা সাজগুজে ব্যস্ত ছিল। তখনই অবিনাশ এসে তাকে জিজ্ঞেস করে মুরলি কখন আসছে, যদি এই বিবাহটা ভেঙে যায় তাহলে সবাই ভাববে তোমার ভিতরে কোনো খারাপই রয়েছে। তৎক্ষণাৎ মীরা রামরাজকে কল দেয়। মুরলি তো দোকান বিক্রি করতে মানা করে দিয়েছে। আসলে দোকানটা কেনার জন্য মীরাই মুন্নাবাইকে টাকা দিচ্ছিল। তারপর যখন মীরা মুরলিকে কল দেয় তখন সে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে শুরু করে তুমি দোকানটা কেন বিক্রি করলে না, তোমাকে তো 7 লাখ অফার করা হচ্ছিল। এটা শোনা মাত্রই মুরলি বলতে শুরু করে তাহলে কি তুমি এর ভিতর ইনভলভ রয়েছো? মুরলির আর কোনো কিছু বুঝতে বাকি ছিল না, এই সবকিছুর হেডমাস্টার হচ্ছে মীরা। এইদিকে বেটা মুরলির মা বাবা মরে গিয়েছে, অন্যদিকে মীরা বিয়ে নিয়ে পড়ে আছে। মীরার ভাই এসে তো বলছিল তুমি তো একটা বিয়ে করার মাধ্যমে কত বড় লোক হয়ে যাচ্ছ, সস্তায় বড় লোক হতে কি ভালো লাগছে না? তুমি কি আসবে নাকি তোমাকে ধরে নিয়ে আসবো? এই সব কিছু শুনে মীরার বাবাকে মুরলি ফাইনাল ডিসিশন জানিয়ে দেয়। মুরলি বলতে শুরু করে আমি আমার বাবার দোকান ছেড়ে আসতে পারবো না, আর এই বিয়েটাও আমি করতে পারছি না। এইটা বলে মুরলি কল কাটে দেয়। কেউ খুশি হোক বা না হোক, কিন্তু এইদিকে কিন্তু সুন্দরী অনেক খুশি হয়েছিল। তারপর দেখা যায় মুরলি আবার সবকিছু নতুন ভাবে শুরু করছে। তখনই রামরাজ তাকে বলছিল আমাকে মীরা ম্যাম প্রেসার দিয়েছে তাই আমি এই সবকিছু করেছি। প্রতি উত্তরে মুরলি বলে আপনার দায়িত্ব ছিল আমাকে নিয়ে যাওয়া, আমি তো যাব না, আপনি তাহলে চলে যান। তখন রামরাজ গভীর সুরে বলে আমার আর ব্যাংকক যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ব্যাংকক যাওয়ার পর আমার মা নিজেই আমাকে চিনতে পারছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর ব্যাংকক যাব না। হঠাৎ একদিন রামরাজ মুরলিকে জিজ্ঞেস করে বসে আচ্ছা মুরলি এই মেয়েটাকে যে তোমার এত কাজ করে দেয়? প্রতি উত্তরে মুরলি বলে যখন আমি ছোট ছিলাম তখন সে আমার গার্লফ্রেন্ড ছিল। তারপর দেখা যায় মুরলি বাজার থেকে অনেকগুলো শাকসবজি কিনছে। এত ভেজিটেবল কিনতে দেখে মুরলিকে সুন্দরী জিজ্ঞেস করে এত কিছু কিনে কি হবে, আমি তো প্রতিদিন রান্না করে দিচ্ছি তো। আসলে তখন আমরা বুঝতে পারি মুরলি তার বাবার দোকান শুরু করতে যাচ্ছে। কিছুদিনের ভিতরে দেখা যায় মুরলি সবকিছু রেডি করে সকাল 3টা বাজে তার বাবার দোকানে চলে আসে। কিন্তু যখন তারা চাউল ভাঙতে যাবে তখনই ঘটে বিপত্তি, কারণ মুরলি অনেক চেষ্টা করার পরেও চাউল ভেঙে আটা বানাতে পারছিল না। তখনই দেখা যায় দোকানে সুন্দরী চলে আসে। সেও অনেক চেষ্টা করে কিন্তু সেও পারছিল না। তারা অনেক কষ্ট করে দুজন মিলে অবশেষে আটা বানাতে সক্ষম হয়। তারপর মুরলি তার বাবার আদর্শকে বুকে রেখে সকালবেলা ইডলি বানায়। কিন্তু মুরলির বাবার একমাত্র বন্ধু যখন সে ইডলি খায় তখন সে বলতে শুরু করে তোমার বাবার মতো হয়নি। কিন্তু পাশে থাকা রামরাজ খেপে যায়, চুপ বুইড়া, তুই জানোস কত কষ্ট হয় ইডলি বানাতে? তারপর দেখা যায় এইভাবেই কয়েকদিন চেষ্টা করার পর আমরা দুজন মিলে আর পারছি না, আমাদের আরো লোক লাগবে। তখন রামরাজকে ধরে নিয়ে আসা হয়। আগে কত আরামের কাজ করেছি, এখন কত কষ্টের কাজ করতে হচ্ছে। যেহেতু মুরলির বানানো ইডলি শিব কিসাবের মতো হচ্ছিল না, তাই গ্রামে থাকা অন্যান্য মানুষরা তার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে, যে বিষয়গুলো মুরলি কিছুটা আন্দাজ করতে পেরেছিল। অন্যদিকে দেখা যায় সুন্দরীকে মুন্নাবাই পছন্দ করে এবং সুন্দরীকে লাইন মারার চেষ্টা করছে। এইদিকে মুরলি বেচারা ব্যবসা ডাউন হচ্ছিল, কিন্তু মুন্নাবাইয়ের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছিল। অন্যদিকে আমরা ব্যাংককের অবস্থা দেখি, সেখানে তো ইন্টারনেটে কোম্পানির মালিকের মেয়েকে নিয়ে মিম বানানো হচ্ছে। তাছাড়াও মুরলিকে ছাড়া তাদের কোম্পানি সামনে যে টিকবে তাও মনে হয় না। সুন্দরী মুরলির সাথে ঘোরাঘুরি করার জন্য গ্রামের মানুষরাও আজে বাজে কথা বলছিল। এইভাবেই চলে যায় পুরো 1 মাস। হঠাৎ একদিন মুন্নাবাই এসে মুরলিকে অনেকগুলো কথা শুনিয়ে গেল, দোকান যদি নাই চালাতে পারো তাহলে আমাকে দিয়ে দাও, শুধু শুধু নিজের বাবার নামটা কেন বদনাম করছো? তারপর সিন শিফট হয় রাতের বেলা, যেখানে মুরলি স্বপ্নে দেখে তার বাবা তার স্বপ্নে এসেছে এবং তাকে বলছিল 3টা তো বেজে গেল, তাড়াতাড়ি উঠে পড়ো। প্রতি উত্তরে মুরলি বলে আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম, এই জন্য আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন। তখন তার বাবা বলে এইসব কি উল্টো পাল্টা বলছো? এই ফেমাস ইডলি বানানোর দক্ষতা আমাদের শরীরের রক্তে রয়েছে, যা আমি তোমার দাদুর কাছ থেকে শিখেছি তা তোমার ভিতরে রয়েছে। তুমি যদি ভালো করে চেষ্টা করো তাহলে অবশ্যই আমার থেকে ভালো ইডলি বানাতে পারবে। তখনই মুরলির ঘুম ভেঙে যায়। তারপর মুরলি সেম টু সেম একেবারে তার বাবার গেটআপ নিয়ে যখন সে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিল তখন দেখে মনে হচ্ছিল তার বাবা মনে হয় তার পিছু পিছু যাচ্ছিল। তারপর মুরলি সেম টু সেম তার বাবার মতো সব কাজ শুরু করে। তারপর চলে আসে ফাইনাল টাইম, যখন তার বাবার বন্ধুর প্লেটে ইডলি দেওয়া হয় তখন তিনি একবার মুখে নেওয়ার পর মুরলির জায়গায় শিব কিশবকে দেখতে পায়, অর্থাৎ মুরলি সেম টু সেম তার বাবার মতো ইডলি বানিয়ে ফেলেছে। আর এই ইডলি খাওয়া মাত্রই তার বাবার বন্ধুর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কিন্তু তখনই বাহিরে গাড়ির শব্দ পাওয়া যায়। আশ্বিন ইতিমধ্যে চলে এসেছে। গাড়ি থেকে নেমে সে মুরলিকে আজে বাজে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে সে মুরলিকে বলে তুই আমাদেরকে ধোঁকা দিয়েছিস, শুধুমাত্র এই দোকানটার জন্য তোর দোকানের আজকে 12টা বাজাবো। তখন সে মুরলিকে মারতে শুরু করে। আশ্বিন মুরলিকে অনেকবার মারার পরেও মুরলি একবারও তাকে মারেনি।
কিন্তু যখনই আশ্বিন তাদের দোকানে ব্যানারটা খুলে লাথি মারতে যাবে তখনই মুরলি ফর্মে চলে আসে। আশ্বিনের পা ধরে তাকে এমন এক ঝটকা মারে আশ্বিন দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর দেখা যায় আশ্বিনকে মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। শেষ পর্যায়ে মুরলি আশ্বিনের একটা পা ভেঙে দেয়। আসলে আশ্বিনের ইগো ছিল অনেক, সে এত মাইর খাওয়ার পরেও তার গার্ডগুলোকে বাঁচাতে না করছিল। মুরলি যে ফর্মে ছিল আজকে আশ্বিনকে মেরেই ফেলতো, কিন্তু শেষ পর্যন্ত রামরাজ তাকে আটকিয়ে ফেলে। ফাইটিং শেষ করে মুরলি যখন তার দোকানে ঢুকছিল তখনই সেই দোকানে লেখা থাকা তার বাবার সেই কথাগুলো মনে পড়ে যায়। আসলে একদিন তার বাবা গ্রামের ভিতর দুই দলের একটা ঝগড়ায় উপস্থিত হয়। সেখানে সে এক লোকের কাছে হাত জোর করে বলতে শুরু করে, যদি তোমরা একে অপরকে মারতে শুরু করো তাহলে তো একদিন গ্রামটাই শেষ হয়ে যাবে, কি দরকার এই মারামারি করার। এই বলে তিনি হাত থেকে ছুরিটা ফেলে দেয়। তারপর সিন শিফট হয় একটা বাসের ভিতর, যেখানে আমরা দেখতে পাই মুরলি রামরাওকে নিয়ে যাচ্ছিল মাদ্রাসের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর আশ্বিনের বাবার কাছে মুরলি ক্ষমা চায়, কিন্তু আশ্বিনের বাবা তাকে বলে এখনো সময় আছে, তুমি পালিয়ে যাও। আশ্বিন যখন পুরোপুরি সুস্থ হবে তখন তোমার অবস্থা খারাপ করে দিবে। তারপর দেখা যায় ধীরে ধীরে মুরলির ব্যবসা দারুণ চলছিল, কিন্তু অন্যদিকে আশ্বিন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। মুরলির ব্যবসা ভালো চলছিল, যেই কারণে মুন্না ভাইয়ের পরোটার দোকান প্রায় বন্ধ হতে চলেছিল। তখন মুন্না ভাই প্যাচ লাগানোর জন্য সবাইকে বলে বেড়াচ্ছিল সুন্দরী এবং মুরলির ভিতর কিছু চলছে। এইভাবে সে পুরো গ্রামে অপবাদ ছড়ানোর চেষ্টা করছিল, কিন্তু মুরলির ভালো ব্যবহারের জন্য মানুষ এতটা বিলিভ করছিল না। তখনই জানা যায় মুরলির সাথে যে গরুর বাচ্চাটা রয়েছে নিজের বাবার পর ছায়ার মতো দেখে। দিন যত যাচ্ছিল আশ্বিন কিন্তু মুরলিকে মারার জন্য রেডি হচ্ছিল। তারপর সিন শিফট হয় এক গভীর রাতে, যেখানে আমরা দেখতে পাই মুরলি তার গরুর বাচ্চাটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তায় আবিনাশ এবং তার দলবল চলে আসে। মুরলি বিষয়টা আগেই বুঝতে পারে, তাই সে রামরাজকে কল করে জানিয়ে দেয় এখন যে কোনো কিছু হতে পারে, তাই আপনি 10 জন লোক নিয়ে গ্রামের পিছনের জঙ্গলে চলে আসুন। প্রথমে যখন আশ্বিন মুরলিকে মারতে যাবে তখন আশ্বিন তাকে ধরে ফেলে, কিন্তু তখনই তার বাবার সেই কথা মনে পড়ে, লড়াই করে কি হবে, সবকিছু শান্তির মাধ্যমেই সম্ভব। তারপর মুরলিকে আশ্বিন ইচ্ছা মতো মারধর করে। আশ্বিন চাচ্ছিল মুরলি যেন তাকে আঘাত করে, কিন্তু মুরলি কোনো সময় তাকে কোনো প্রকার আঘাত করতে চাচ্ছিল না। সে বারবার মুরলিকে আঘাত করেই যাচ্ছিল। এক পর্যায়ে আশ্বিন তাকে মারা বন্ধ করে দেয় এবং বলতে শুরু করে, এখন তোর ওই শক্তি কোথায় গেল, মার আমাকে। প্রত্যুত্তরে মুরলি বলতে শুরু করে, আমিও তোমাকে মেরেছি, তুমিও আমাকে মেরেছো, হিসাব বরাবর, আমাদের মাঝে আর কোনো কিছু নেই। এই কথা শোনা মাত্রই আশ্বিন মুরলিকে শুট করতে নেয়, কিন্তু তখনই গ্রামবাসী চলে আসে। গ্রামবাসী আসার আগেই মুরলিকে নিয়ে আশ্বিন চলে যায়, কিন্তু গ্রামবাসীরা বুঝতে পেরেছিল মুরলিকে মারা হয়েছে। তারপর সিন শিফট হয় আশ্বিনদের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই আশ্বিনের বাবা তার একমাত্র মেয়ে মীরাকে মন্দিরে পাঠিয়ে দেয়। আর তখনই তাদের বাড়ির পিছনের সাইডে মুরলিকে তার কিছু বডিগার্ড ধরে দাঁড়িয়েছিল। তখন আশ্বিনের বাবা আশ্বিনকে জিজ্ঞাসা করে, সে তোমাকে মেরেছিল এবং তুমিও তাকে মেরেছ, এখন তো তুমি হ্যাপি। এইটা শোনার পর আশ্বিন রাগান্বিত হয়ে বলতে শুরু করে, মুরলি আমাকে মারতে দিয়েছে, এই জন্যই আমি মারতে পেরেছি। তখন রাগান্বিত হয়ে আশ্বিনের বাবা বলে, আমাদের এখান থেকে জলদি যেতে হবে। এই কথা শোনার পর আশ্বিন একটা বন্দুক বের করে মুরলির দিকে শুট করে, সঙ্গে সঙ্গে মুরলি মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসী যখন পুলিশ অফিসারকে বিষয়টা জানায় তখন পুলিশ অফিসার বলতে শুরু করে, গাড়ি যে কোনো মানুষের হতে পারে, এই জন্য তো আমরা আবিনাশ সিং এর গাড়ি বলতে পারি না। যখন মুরলিকে গাড়ি দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে একটা লোক বিষয়টা দেখে ফেলে আর সমস্ত গ্রামবাসীদেরকে বিষয়টা জানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসী মুরলিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে রামরাজ একটা গেম খেলে, সে মীরাকে ভুলিয়ে বালিয়ে মন্দির থেকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় গ্রামবাসীরা আবিনাশের বাড়ি ঘেরাও করেছে। তবে গ্রামবাসীরা কিছুক্ষণের ভিতরেই মুরলিকে জঙ্গলের ভিতর খুঁজে পায়, কিন্তু এইদিকে পুলিশ অফিসারকে কমিশনার কল দিয়ে জানায় এয়ারপোর্ট পর্যন্ত আবিনাশ এবং তার পরিবারকে ছেড়ে আসতে। তখনই আমরা জানতে পারি মুরলি জীবিত রয়েছে এবং তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আর এইদিকে মীরাকে রামরাজ আটকিয়ে রেখেছে, এমনকি তার বডিগার্ড গুলোকে বেঁধে রেখেছে। পুলিশ অফিসার গ্রামবাসীদেরকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও গ্রামবাসী কোনোভাবেই রাস্তা ছাড়তে চাচ্ছিল না। এমনকি তারা হুমকি দিচ্ছিল যে যদি মুরলিকে না পাওয়া যায় তাহলে ভিতরে থাকা একটা লোকও আর বেঁচে ফিরতে পারবে না। তখন পুলিশ অফিসার আশ্বিনের বাবাকে বিষয়টা জানায় এবং তিনি বলেন, দোয়া করেন যাতে মুরলি বেঁচে যায়, অন্যথায় আপনারা এখান থেকে যেতে পারবেন না। তারপর সিন শিফট হয় হসপিটালে, যেখানে আমরা দেখতে পাই মুরলির জ্ঞান ফিরেছে এবং মুরলি সুন্দরীর সাথে কথা বলছে। এমত অবস্থায় পুলিশ অফিসার এসে তাকে জিজ্ঞেস করে, মুরলি তোমাকে কে গুলি মেরেছে? গ্রামবাসীরা বলছে তোমাকে নাকি আশ্বিনের বাবা গুলি মেরেছে। তখন মুরলি তাদেরকে মিথ্যা উত্তর দেয় এবং সে বলে, আমাকে যারা মেরেছে তারা আশ্বিনের লোক নয়। কিন্তু তখন গ্রামের প্রধান বলতে শুরু করে, মুরলি তুমি শুধু একবার বলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু তারপরেও মুরলি তাদেরকে জানায়, আমাকে যে মেরেছে তাদেরকে আমি দেখতে পাইনি। তারপর দেখা যায় রামরাও মীরাকে ছেড়ে দিয়েছে। আর এইদিকেও গ্রামবাসী মুরলির উত্তর শোনার পর সবাই নিজেদের বাড়িতে ফিরে যায়। যখন আশ্বিনের বাবাকে পুলিশ অফিসার বিষয়টা জানায় যে মুরলি তাদেরকে বলেছে আমাকে আশ্বিনের লোকেরা
আমরা মারিনি। এইটা শোনার পর আশ্বিন অত্যন্ত অবাক হয় এবং পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, গুলি তো আমি মেরেছিলাম, তারপরও সে অস্বীকার করলো কেন? পুলিশ অফিসার যাওয়া মাত্রই মীরা চলে আসে। মীরা সম্পূর্ণ বিষয় খুলে বলে। তার বাবা মীরার কথাগুলো শোনার পর তাকে বলতে শুরু করে, কোনো সমস্যা নেই, তাদেরকে এত বড় সাহস কে দিল? তখন মীরা বলতে শুরু করে, আপনি কি সত্যি মুরলিকে শুট করেছিলেন? প্রতি উত্তরে তার বাবা মিথ্যা বলে। সে বলতে শুরু করে, আমরা তো কিছুই করিনি। তখন দেখা যায় আশ্বিনের বাবা আশ্বিনকে বলছিল, অনেক হয়েছে, এখন আমরা বাড়িতে ফিরে যাই। প্রতি উত্তরে আশ্বিন বলে, মুরলিকে আমি একদম শেষ করেই তারপর এখান থেকে যাব। আমি তাকে বারবার মারছি, তারপরও সে আমাকে মাফ করে দিচ্ছে। তারপর সিন শিফট হয় গ্রামের ভিতর, যেখানে আমরা দেখতে পাই মুরলিকে তার বাড়িতে ট্যাক্সি করে নিয়ে আসা হয়েছে। গ্রামবাসী মুরলিকে সুন্দরভাবে বরণ করে নেয়। যখন সুন্দরী মুরলিকে নিয়ে বাড়িতে যায় তখনই সুন্দরী মা চলে আসে আর তিনি সুন্দরীকে বকাঝকা করে বলতে শুরু করেন, চলো আমার সঙ্গে বাড়িতে, তোমাকে এখানে আর থাকতে হবে না। মানুষের এইরকম নানান কথা শোনার পর আমার আর ভালো লাগছে না। প্রতি উত্তরে মুরলি বলতে শুরু করে, মানুষ তো ঠিকই বলে, যদি আপনি এবং সুন্দরী রাজি থাকে তাহলে আমি সুন্দরীকে বিয়ে করতে চাই। এইটা শোনার পর সুন্দরীকে কিছুটা দূরে নিয়ে সুন্দরী মা তাকে ছেড়ে দেয়। তারপর দেখা যায় ধীরে ধীরে মুরলি সুস্থ হচ্ছিল আর সুন্দরীর প্রতি তার ভালোবাসা বেড়ে যাচ্ছিল। তারপর সিন শিফট হয় মুরলির বাড়ির সামনে, যেখানে হঠাৎ করে মীরা চলে আসে। মুরলিকে সাথে নিয়ে একটু দূরে চলে যায়। তখন সে মুরলিকে জিজ্ঞেস করে, তোমাকে ওই দিন কে শুট করেছিল? প্রতি উত্তরে মুরলি তাকে বলতে শুরু করে, ওই দিন আমাকে কে শুট করেছিল তা আমি জানি না। তখন মীরা জিজ্ঞাসা করে, তাহলে বিয়েটা কেন ভেঙে দিলে? প্রতি উত্তরে মুরলি বলতে শুরু করে, যদি তোমার বাবা মারা যেত তাহলে কি তুমি নিজের স্ট্যাটাস এবং নিজের কোম্পানিকে দেখতে? আসলে তোমার বাবার দাম রয়েছে আর আমার বাবার কোনো দাম নেই, এটা কখনো ভেবো না। প্রতি উত্তরে মীরা জিজ্ঞাসা করে, যখন আশ্বিন তোমার কাছে এসেছিল তখন তুমি আশ্বিনকে কেন মারলে? তখন মুরলি বলতে শুরু করে, তোমার ভাই তো আমাকে বিয়েতে নেওয়ার জন্য আসেনি, তাছাড়াও আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমাকে পারলে ক্ষমা করে দিও। অন্যদিকে দেখা যায় আশ্বিন রেগে খুবই ফেটে যাচ্ছে। শেষমেশ আশ্বিন বুঝতে পারছিল না সে কি করবে। যার কাছে হারানোর মতো কিছু নেই তার কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিবে। শেষ পর্যন্ত আশ্বিন একটা জিনিস চিন্তা করে পায়, সেইটা হচ্ছে মুরলির দোকান। আশ্বিনটা চিন্তা করে হয়তো মুরলির দোকানের কোনো ডকুমেন্ট নেই, তাই তারা পুলিশ অফিসারকে ডেকে আনে। পুলিশ অফিসারকে যখন তারা বলে দোকানের জায়গাটাকে দখল করার জন্য, প্রতি উত্তরে পুলিশ অফিসার বলে, এমনিতেই আপনাদের জন্য গ্রামে অনেক ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে, এখন যদি আপনারা দোকান নিয়ে টানাটানি করেন। এই কথা বলা মাত্রই তাদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট তার সামনে এক বান্ডিল টাকা ধরে দেয়। তখন পুলিশ অফিসার প্রতি উত্তরে বলে, টাকা সব ধরনের বাসা চিনে, বিষয়টা আমি কিছুদিনের ভিতরে দেখছি। এই দিকে দেখা যায় মুন্না ভাই সুন্দরীকে বিয়ে করার জন্য তার বাড়িতে প্রস্তাব নিয়ে যায় এবং তার মাকে বলতে শুরু করে, এই গ্রামে আমার একটা পরোটার দোকান রয়েছে, তাছাড়াও আমার কাছে প্রচুর টাকা রয়েছে, এমনিতেও গ্রামের লোকেরা তোমার মেয়েকে আজে বাজে বলে, এর থেকে ভালো হয় না তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। কিন্তু তখনই সুন্দরী মা রেগে যায় এবং তাকে বলতে শুরু করে, সুন্দরীকে যদি বিয়ে দেই তাহলে অবশ্যই মুরলির সঙ্গে দিব, তুমি এখন আসতে পারো। প্রতি উত্তরে মুন্না ভাই বলে, মুরলির কাছে কি রয়েছে? এটা শোনার পর সুন্দরী মা তাকে বলতে শুরু করে, তুমি যাবে নাকি আমি ঝাড়ু উঠাবো। এই দিকে দেখা যায় পুলিশ অফিসার দোকান দখল করার চেষ্টা করছে, কিন্তু যখন তিনি আশ্বিনের কাছে যায় তখন তিনি এক ভিন্ন কথা বলতে শুরু করেন, এই দোকানের সমস্ত কাগজ ঠিক রয়েছে। এইটা শোনার পর আশ্বিন পুলিশ অফিসারের কলার চেপে ধরে। তখন পুলিশ অফিসার ফর্মে চলে আসে এবং তিনি বলতে শুরু করেন, আপনারা এই গ্রামে এসে এমনি অনেক কিছু করে ফেলেছেন, এখন যদি আরো কিছু করেন তাহলে কিন্তু আপনাকে ভিতরে ঢুকাতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। এইটা শোনার পর আশ্বিন পুলিশ অফিসারকে ছেড়ে দেয়। পুলিশ অফিসার যখন বাহিরে আসে তখন কনস্টেবল জিজ্ঞাসা করে, স্যার আপনি চাইলেই তো দোকানটা দখল করতে পারতেন। প্রতি উত্তরে পুলিশ অফিসার বলতে শুরু করে, যখন আমি ছোট ছিলাম তখন এই দোকানের ইডলিকেই আমি স্কুলে যেতাম, কিন্তু একবারও শিবকেশব আমার কাছ থেকে টাকা নেয়নি। আর একটা সত্য কথা কি জানো, আমি এখান থেকে টাকা নিয়ে এই দোকানের কাগজপাতি বানিয়েছি। তারপর সিন শিফট হয় রাতের বেলা, যেখানে আমরা দেখতে পাই মুরলিকে মারার জন্য মুন্না ভাই তেরে আসছে। বাড়িতে ঢুকা মাত্রই মুন্না ভাই মুরলি সেই গরুর বাচ্চাটাকে মেরে ফেলতে নেয়, কিন্তু তখনই মুরলি চলে আসে এবং মুন্না ভাইকে ইচ্ছা মতো মারতে শুরু করে। কিন্তু তখনই মুন্না ভাইয়ের পোলাপান চলে আসে মুরলিকে মারার জন্য। তবে তাতে কি হয়েছে, মুরলিকে তো পুরো গ্রামই ভালোবাসে। খানিকক্ষণের ভিতরে পুরো গ্রামের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় আশ্বিন তার বাবাকে বলছিল তারা আজকে রাতেই চলে যাবে। যখন তার বাবা এই কথা শুনে তখন তিনি খুশিতে সকালবেলা ফ্লাইট বুক করে ফেলে। তবে আসলে আশ্বিনের উদ্দেশ্য ছিল আরেকটা, সে কেরোসিন হাতে চলে যায় মুরলির দোকানের সামনে, পুরো দোকানে কেরোসিন ছিটিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। কিন্তু তাকে রামরাজ দেখে ফেলেছিল এবং অনেক চেষ্টা করছিল তাকে আটকাতে, কিন্তু সবশেষে আশ্বিন দোকানে আগুন লাগিয়ে দেয়। মুন্না ভাইকে মুরলি একেবারে মেরে ফেলতে নিবে, তখনই সে দাঁড়িয়ে পড়ে এবং বলতে শুরু করে, বাহিরের মানুষও আমাকে এসে মেরে যাচ্ছে, এখন গ্রামের মানুষরাও আমাকে মারছে, আমি কোথায় যাব? তখনই রামরাজ এসে বলতে শুরু করে, আশ্বিন তোমার দোকান জ্বালিয়ে দিয়েছে। এই কথা শোনার পর সবাই ছুটে যায় আগুন নিবানোর জন্য, কিন্তু শেষমেশ দেখা যায় তাদের দোকান পুড়ে ছাই হয়ে যায়। মুরলি দোকানের সামনে কান্নায় ভেঙে পড়ে। এইদিকে বিষয়টা রামরাজের মাধ্যমে
শুনে মীরা জানতে পারে। সঙ্গে সঙ্গে তার বাবাকে এসে বলতে শুরু করে, আশ্বিন তুমি মুরলির দোকান কেন জ্বালিয়ে দিলে? তখন মীরা চিৎকার করে বলতে শুরু করে, আপনাদের দুজনের মধ্য থেকে একজন মুরলিকে শুট করেছিলে। আসলে আমরা খারাপ মানুষ, আর তুমি আমার সামনে সবসময় ভালো থাকার অভিনয় করছো। তারপর দেখা যায় এখানে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এমত অবস্থায় মীরা একটি গান নিয়ে আসে এবং নিজের দিকে তাক করে বলে, তোমাদের দুজনের জন্য আজ আমি আত্মহত্যা করছি। এটা শোনার পর আশ্বিন বলতে শুরু করে, তুমি মরে যাও, তাতে আমার কি? তখন রাগান্বিত হয়ে এক পর্যায়ে অবিনাশ সিং তার ছেলেকে একটা কষিয়ে চর মারে। আসলে এই চরটা আগেই মারার দরকার ছিল। তারপর সিন শিফট হয় মুরলির দোকানের সামনে, যেখানে আমরা দেখতে পাই মুরলি উদাসীন হয়ে তাদের সেই পুড়ে যাওয়া দোকানের ভিতর হাঁটছে এবং পুরনো সব স্মৃতিচারণ করছে। তখনই সুন্দরী মুরলির হাতে একটা ছুরি উঠিয়ে দেয় এবং বলে, আর আমরা কত সহ্য করব, এখনই গিয়ে আশ্বিনকে মেরে ফেলো। মুরলি যখন রেগে মেগে আশ্বিনকে মারার জন্য বের হতে যাবে, তখনই তার বাবার লেখাগুলো তার চোখে পড়ে। সঙ্গে সঙ্গে মুরলি বলতে শুরু করে, ইডলি বানানোর জিনিসপত্র তো রয়ে গিয়েছে, তারা তো আমাদের দোকানটাই পুড়িয়েছে, সমস্যা নেই, আমরা দোকানটা আবার দুজনে মিলে বানিয়ে নিব। তারপর দেখা যায় মুরলির বাবা যেভাবে দোকানটা তার মাকে নিয়ে বানিয়েছিল, মুরলিও সুন্দরীকে নিয়ে সেইভাবে দোকানটা বানাতে শুরু করে। তারপর সিন শিফট হয় কয়েকদিন পরে, যখন আমরা দেখতে পাই মুরলি তার দোকানটা পুনরায় আগের মতো বানিয়ে ফেলেছে। তখনই হঠাৎ করে অবিনাশ সিং এর পরিবার মুরলিদের দোকানের সামনে চলে আসে। মুরলি তাকে দেখা মতোই দাঁড়িয়ে পড়ে। তখন অবিনাশ সিং মুরলিকে বলতে শুরু করে, মুরলি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তারপর আশ্বিনের মুখ দিয়ে সরি বলায়। যখন তারা চলে যাচ্ছিল তখন মুরলি তাদেরকে একবার ইডলি খাওয়ার জন্য অনুরোধ করে। তারপর খুশি মনে তারা সবাই ইডলি খায়। সবশেষে মীরা মুরলিকে বলছিল, আশ্বিন তোমাকে এত জ্বালিয়েছে, তারপরও তুমি তাকে একটা সরিতে মাফ করে দিবে? একটা ঘুষি তো বানতা হে বস। প্রত্যুত্তরে মুরলি বলে, কি দরকার এইসব মারপিটের? কিন্তু তখন তার বাবা বলে, এত কিছু হয়ে যাওয়ার পর একটা পানিশমেন্ট তো দরকার। তখন মুরলি অবিনাশকে বসিয়ে দেয় চাউল ভেঙে আটা বানানোর জন্য। বেচারা আশ্বিন বারবার বলছিল, ভাই আমাকে একটা ঘুষি মেরে ফেলো, তারপরও প্লিজ আমি আর চাল ভাঙতে পারছি না। আর ঠিক এইভাবেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে মন থেকে একটি লাইক এবং চ্যানেলটাকে নিজের পরিবারের মতো মনে করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও। স্টে সেফ, গুড বাই।